অ্যাকাউন্টিং ইকুয়েশনের অন্তর্ভুক্ত টেবুলার অ্যানালাইসিস অথবা বিবরণী চকের যে ম্যাথগুলো আছে এগুলো 100% পরীক্ষায় থাকে। এই ক্লাসের মধ্যে বিবরণী চকের প্রয়োজনীয় বেসিক বিষয় নিয়মকানুন নিয়ে আগে আলোচনা করা হবে, তারপরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখলে বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না। তবে আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। অ্যাকাউন্টিং ইকুয়েশন বাংলা অর্থ হিসাব সমীকরণ। তবে এখানে যে টেবিলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে টেবুলার অ্যানালাইসিস কিংবা বিবরণী চকের টেবিল। দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই মুহূর্তে তোমাদের জানতে হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নটা হচ্ছে মূলত টেবুলার অ্যানালাইসিসে কি প্রমাণ করা হয়, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে টেবিলটা কি সবসময় একই রকমভাবে অঙ্কন করতে হবে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। এই দুইটা উত্তর জানলে সহজ হয়ে যাবে। তারপরে এক এক করে সব আলোচনা করে বোঝাবো। আর একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে, কারণ 100% এই ম্যাথ পরীক্ষায় থাকবে। 1 নম্বর প্রশ্নের উত্তর। কি প্রমাণ করা হয় এটাতে? একটা সমীকরণ আমরা জানি, এসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব যদি সঠিকভাবে করা হয় তাহলে সম্পদের পরিমাণ যত হবে দায় ও মালিকানা সত্ত্বের যোগফলের পরিমাণ তত হবে। অর্থাৎ সম্পদ যদি 50,000 টাকার হয় তাহলে দায় ও মালিকানা সত্ত্বের যোগফলও 50,000 হবে। আর এটা প্রমাণ করতে হয় টেবুলার অ্যানালাইসিসে প্রতিটা লেনদেনের প্রয়োগ করে। প্রতিটি লেনদেন প্রয়োগ করে সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব এটা এখানে দেখাতে হয়, এটাই প্রমাণ করা হয়। যার কারণে তোমরা দেখো এখানে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব এটা লেখা হয়েছে, প্রতিটার জন্য আলাদা আলাদা ঘর। আচ্ছা, এখানে ক্লাসটা শেষ হলে তারপর তোমরা সব কিছু বুঝবে, এখন তো সব কিছু বুঝবে না। 2 নম্বর যে প্রশ্নটা, টেবিলটা কি সবসময় একই রকম হবে? দেখো ডেট এটা ঠিক থাকবে, অ্যাসেটস এটাও ঠিক থাকবে, সমানও ঠিক থাকবে, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এটাও ঠিক থাকবে, রিমার্কস ঠিক থাকবে। এখন আলাদা আলাদা অঙ্ক বেঁধে এমনও তো হতে পারে সম্পদ 3টা আছে অথবা সম্পদ 5টা আছে, 2টা আছে। এক কথায় যতটা সম্পদ থাকবে ততটা গড় এখানে হবে। তবে এখানে অ্যাসেটস লিখতে হবে। লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এখানে গিয়ে এখানে অ্যাকাউন্টস পেবল পাওনাদার নোটস পেবল প্রদেয় বিল 2টা দায় লেখা হয়েছে। এমনও তো হতে পারে কোনো অঙ্কের মধ্যে 3টা দায় আছে, যেমন আরও একটা দায় হলো লোন অথবা ঋণ, এটাও তো থাকতে পারে। 3টা থাকলে 3টা, না থাকলে নাই, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। অতিরিক্ত কোনো মালিকানা সত্ত্ব যদি থাকে আমরা অ্যাড করব। আর এখানে যে ওনার সিকিউরিটি আছে, এখানে যদিও আমি ওনার সিকিউরিটি লিখেছি, মূলত বইয়ের মধ্যে এখানে ক্যাপিটাল লেখা হয়। তো ক্যাপিটাল লিখলেও যে এটা শুধু মূলধন তা নয়, একটু ভালো করে বুঝতে হবে। এখানে ওনার সিকিউরিটি আছে, তার আগে আমি একটা বিষয় তোমাদের দেখাই। সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে আমরা দেখেছি হিসাবের প্রধান শ্রেণী হলো 5টা। সম্পদ ব্যয়, এই যে সম্পদ ব্যয়, আয় দায়, মালিকানা সত্ত্ব। ওকে, আমরা দেখতে পাচ্ছি সম্পদ আছে, দায় আছে, ওনার সিকিউরিটি আছে। তাহলে নেই কোনগুলো? আয় এবং ব্যয়টা নেই। আচ্ছা, নতুন করে তোমরা জেনে নাও মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে ওনার সিকিউরিটির বাংলা অর্থ কী? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান, মানে 4টি উপাদানের সমন্বয়ে মালিকানা সত্ত্ব তৈরি হয়। কি কি? যে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন এবং আয় যোগ হয়, ব্যয় বিগ হয়, উত্তোলন বিগ হয়, যেটা থাকে সেটাই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত কী কী থাকে? মূলধন এবং আয় যোগ অবস্থায় থাকে, ব্যয় এবং উত্তোলন বিগ অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে তোমরা বুঝে নাও সম্পদ যদি হয়, এই যে সম্পদের গড় আছে,
আলাদা আলাদা করে আমি এটা বসাবো। যদি দায় হয়, এই যে দায়ের ঘর আছে, যতটা দায় হবে এখানে আমি বসাবো, সম্পদ এবং দায় বসালাম। বাকি রইল আয় দায় মালিকানা, বাকি রইল আয় ব্যয় মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বর ঘর তো এখানে আছে, কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে আবার আয় এবং ব্যয় অন্তর্ভুক্ত আছে। এই যে মালিকানা সত্ত্ব এখানে আমরা লিখবো ওনার সিকিউরিটি, এটার মধ্যে কি আছে, মূলধন এবং আয় যোগ হয়ে আছে, ব্যয় এবং উত্তোলন বিয়োগ হয়ে আছে এখানে। যদি বিষয়টা আমি একেবারে সহজ করে বলতে চাই, এক কথায় বুঝে নাও, এই ঘরের মধ্যে মূলধন এবং আয় প্লাসের হয়ে বসবে। মনে রাখার উপায় কি, দুইটার আগেই কিন্তু প্লাস আছে। ব্যয় এবং উত্তোলন এই ঘরেই মাইনাসের হয়ে বসবে। মনে রাখার উপায় কি, দুইটার আগেই কিন্তু মাইনাস আছে। অতএব যদি কোনো লেনদেনের মধ্যে আমি মূলধন পাই, তাহলে ওনার সিকিউরিটির ঘরে প্লাসের করে বসাবো, আর কোনো কথা নেই। যদি আমি আয় পাই, ওনার সিকিউরিটির ঘরে প্লাসের করে বসাবো। যদি আমি ব্যয় পাই, এখানে আমি মাইনাসের করে বসাবো। যদি উত্তোলন পেয়ে যাই, এখানে মাইনাসের করে বসাবো। সম্পদ হলে এখানে, দায় হলে এখানে। এখন একটা অঙ্কের প্রয়োগ তোমাদের দেখা উচিত, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা ম্যাথের সমাধান তোমাদেরকে আমি বোঝাতে চাই, তোমরা ধৈর্য ধরে একেবারে ফুল স্ক্রিন করে তারপরে ক্লাসটা দেখো। এই যে বিবরণী চক, এটা এমন একটা ম্যাথ যেখানে সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস দুইটারই প্রয়োজন। আমি একটু ধীরে ধীরে তোমাদের বুঝাই। কোন দাখিলা কোন হিসাবে পড়ে এটারও প্রয়োজন, দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা এটাও প্রয়োজন, সকল লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় এটাও প্রয়োজন। এটা এমন একটা ম্যাথ। আশা করছি দুইটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখে নিচ্ছ। বিবরণী চকের টেবিল অঙ্কন করার আগে দেখতে হবে সম্পদ কতটা আছে, দায় কতটা আছে। এই সম্পদ এবং দায় আগে আমাদের চিন্তা করে বাহির করতে হবে। এখন এটা বাহির করার নিয়মটা কি? নিয়ম হচ্ছে আলাদা আলাদা করে প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলা তুমি নির্ণয় করবে। আলাদা আলাদা করে যদি প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করো, যেমন উদাহরণস্বরূপ আমি তোমাকে এটা বলি, এখানে কি বলা হয়েছে, 1 জানুয়ারি 2023 সায়াব ফার্নিচার established XYZ travel agency, the following transaction were completed during the month। আচ্ছা, সায়াব ফার্নিচার, এটা আমি ধরে নিলাম এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। তো জানুয়ারি 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বিভিন্ন লেনদেন আছে। এখন ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দি এজেন্সি 1 লক্ষ টাকা। এজেন্সি ব্যবসা শুরু করেছেন 1 লক্ষ টাকা দিয়ে, এটার জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ নামে আমি একটা সম্পদ পেয়ে গেলাম এখানে, তাই না? এটা কিন্তু মনে মনে চিন্তা করতে হবে। 3 নম্বরে পেইড ক্যাশ ফর অফিস রেন্ট অফ জানুয়ারি, অফিসের ভাড়া পরিশোধ জানুয়ারি মাসের, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তো ক্যাশ নামে সম্পদ তো আগেই আছে। পারচেজ ইকুইপমেন্ট, তো এইভাবে তুমি চিহ্নিত করতে পারো, যেমন ক্যাশ নামে একটা সম্পদ আমি এখানে পেয়ে গেলাম। ওকে, পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 20,000, যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। তো তুমি দেখো যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, এই ক্ষেত্রে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিট দেখারও প্রয়োজন নাই, আমরা শুধু জাবেদা দাখিলা নির্ণয় করলাম ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ নামে সম্পদ পেয়ে গেছি, কিন্তু ইকুইপমেন্ট যেটা এটাও তো সম্পদে পড়ে, অথবা ইকুইপমেন্ট নামে আরও একটা সম্পদ পেয়ে গেলাম, দুইটা সম্পদ হলো। এখন একটু দ্রুত বলি, পরে বিস্তারিত বলবো। ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কোস্ট ইন দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 3,000। অ্যাডভার্টাইজিং কোম্পানি মানে বিজ্ঞাপনদাতা কোম্পানির বিজ্ঞাপন খরচ, ইনকার্ড মানে ঘটেছে, ব্যয় হয়েছে, বিজ্ঞাপন খরচ হয়েছে 3,000 টাকা, আবার অন অ্যাকাউন্ট বকেয়া। তো যদি কোনো ব্যয় বকেয়া থাকে এখানে, তখন ব্যয়কে ডেবিট করতে হয়। আর এটা যেহেতু বকেয়া আছে, পাওনাদার পাবে, অ্যাকাউন্টস পেবল এখানে ক্রেডিট, দায় হবে ক্রেডিট। তো ব্যয় আমার দেখার প্রয়োজন নাই, আমার সম্পদ এবং দায় দেখার প্রয়োজন। পাওনাদার নামে, অ্যাকাউন্টস পেবল নামে একটা দায়ও আমি এখানে পেয়ে গেলাম। সম্পদ পেয়েছি 2টা, দায় পেয়েছি 1টা। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করি, তারপরে তোমরা বুঝবে। 10 তারিখে পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাইজ, নগদ পরিশোধ অফিস সাপ্লাইজ, অফিস সরবরাহের জন্য 6,000 টাকা। এটা জাবেদা হচ্ছে সম্পদ ক্রয় করা হয়েছে, অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। অফিস সাপ্লাইজ নামে আরও একটা সম্পদ আমি এখানে পেয়ে গেলাম। এখন পর্যন্ত 3টা সম্পদ।
আর্ন টাকা 95,000 ফর সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করে 95,000 আয় করা হয়েছে। টাকা 10,000 ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 10,000 টাকা নগদে প্রাপ্তি। অ্যান্ড দি ব্যালেন্স 85,000 ইজ বিল্ড টু কাস্টমার অন অ্যাকাউন্ট, আর বাকি 85,000 কাস্টমারের নামে বিল করা হয়েছে, মানে বাকিতে। এটা জাবেদা হচ্ছে নগদ 10,000 প্রাপ্তি ক্যাশ ডেবিট, দেনাদারের নামে বিল করা হয়েছে। বাকিতে বিক্রয় করলে বা বাকিতে সেবা প্রদান করলে দেনাদারের সৃষ্টি হয়, তো দেনাদার ক্রেডিট। আবার আমরা জানি দেনাদার সম্পদে পড়ে, তো দেনাদার আরও একটা সম্পদ আমি পেয়ে গেলাম। আর দুইটার জন্য আয়, যেহেতু সার্ভিস রেন্ডার সেবা প্রদান হলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়, এটা তোমাদের জন্য নতুন নয়, এগুলো আমি আগের ক্লাসে বহুবার বলেছি। আচ্ছা, তো দেনাদার আরও একটা সম্পদ পেলাম, এখন পর্যন্ত 4টা সম্পদ আমি এখানে পেয়েছি। তারপর উইথড্র টাকা 2,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারে উত্তোলন, উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। পেইড টু দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি, বিজ্ঞাপনের টাকা পরিশোধ ওকে, এখানে নতুন কোনো সম্পদ নয়। এমপ্লয়ির টাকা পরিশোধ ওকে। মানে এভাবে তুমি এক এক করে প্রতিটা লেনদেন আগে পড়ে নিবে, আগে পড়ে দেখবেন যে সম্পদ কতটা পেলে, দায় কতটা পেলে। তো এখন পর্যন্ত আমি যদি সবগুলো পড়ে নেই, দেখলাম সম্পদ 4টা পেয়েছি, ক্যাশ পেয়েছি, ইকুইপমেন্ট পেয়েছি, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই 4টা পেয়েছি, একটা দায় পেয়েছি। এখন আমি শুধু টেবিলটা অঙ্কন করে নিব, ঠিক আছে? তো যে টেবিলের মধ্যে 4টা সম্পদ হবে, আবার 4টা সম্পদ, ক্যাশেরটা কিন্তু আগে লিখো, ঠিক আছে? আর পরবর্তীগুলো তুমি যেমন আগে পরে লিখতে পারো, সমস্যা নাই। এই যে 4টা সম্পদ আমি একবার এখানে লিখে দিই, এই যে আমি টেবিলটা অঙ্কন করে নিলাম। তোমরা দেখো ডেট এটা ঠিক আছে, রিমার্কসও ঠিক আছে, সম্পদ সমান দায়যোগ মালিকানা সূত্র ঠিক আছে। সম্পদে আমি পেয়েছিলাম, ক্যাশেরটা কিন্তু ঠিক রাখলাম। এই 4টা সম্পদ এখানে লিখেছি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস, 4টাই কিন্তু লিখে রেখেছি। আমি একটা দায় পেয়েছি, অ্যাকাউন্টস পেবল, এটা লিখে রাখলাম। আর এখানে ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল, বইয়ের মধ্যে ক্যাপিটাল আছে, তাই আমিও ক্যাপিটাল লিখে দিলাম। তো ক্যাপিটাল মানে তো মূলধন, যদিও এখানে মূলধন, এখানে কি কি বসে বলো তো? এখানে এই যে মূলধন এবং আয় হলে প্লাসের হয়ে, ব্যয় আর উত্তোলন হলে মাইনাসের হয়ে, কথাটা কিন্তু মনে রাখো। আবারও একটু খেয়াল দাও, এখানে মূলধন আর আয় হলে প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন হলে মাইনাসের করে বসাতে হবে। ওকে, এই ক্লাসটা ভালো করে বুঝো, পরবর্তী ক্লাস তোমাদের জন্য সহজ। তোমরা দেখবে যে পরের ক্লাসে আমাকে আর এত ব্যাখ্যাও করতে হবে না, শুধু এই ক্লাসে মনোযোগী হও। লক্ষ্য করো, তাহলে 1 তারিখে আমি চলে আসলাম। ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দি এজেন্সি টাকা 1 লক্ষ, নগদ 1 লক্ষ টাকা ব্যবসায় শুরু করেছেন। এটার জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো জাবেদা আমি নির্ণয় করলাম। এখন জানতে হবে কোন হিসাবে পড়ে। আমরা জানি ক্যাশ পড়ে সম্পদের মধ্যে, ক্যাপিটাল মালিকানা সত্ত্বের মধ্যে, তাই তো? ক্যাশ এটা পড়ে সম্পদের মধ্যে, ক্যাপিটাল পড়ে মালিকানা সত্ত্বের মধ্যে। তাহলে কি করা যায়? এই যে দেখো ক্যাশের গড়, এখন ক্যাপিটাল কোথায় বসবে? ক্যাপিটাল এই গড়ে বসবে। কেন বসবে? কারণ এই গড়ে ক্যাপিটাল বা মূলধন এবং আয়, ক্যাপিটাল ইনকাম প্লাসের হয়ে বসে, আর ব্যয় উত্তোলন হলে মাইনাসের হয়ে বসে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও আমি এখানে দেখাচ্ছি, কোনো কিছু যাতে ঘাটতি না থাকে। এই যে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটির যে ঘরটা আছে, এখানে মূলধন আর আয় প্লাসের হয়ে, ব্যয় উত্তোলন মাইনাসের হয়ে অল টাইম বসবে। এটা আমি আর দেখাবো না। মূলধন আয় ব্যয় উত্তোলন মানে এই করে, মূলধন আয় হলে প্লাসের, ব্যয় উত্তোলন হলে মাইনাসের, এটা আর আমি দেখাবো না, ঠিক আছে? এখন টাকাগুলো আগে লিখো। তো এটা তারিখ ছিল 1 তারিখ। ক্যাশের টাকার পরিমাণ আমরা এখানে লিখে দিলাম 1 লক্ষ টাকা, আর ক্যাপিটালের টাকার পরিমাণ আমি এখানে লিখে দিলাম 1 লক্ষ টাকা। এখন একটা কথা বুঝো, এগুলো লেখার পরে যদি তোমার মনে হয় সম্পদ এবং দায় বৃদ্ধি পেয়েছে তোমার ব্যবসায় সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায়, তাহলে টাকাটা এখানে প্লাসের করে বসাতে হবে। যদি মনে হয় সম্পদ এবং দায় হ্রাস পেয়েছে, তাহলে মাইনাসের করে বসাতে হবে। এটা তো বললাম সম্পদ এবং দায়ের কথা। তাহলে আয় এবং ব্যয়ের কথা কি? আয় হলে তো এখানে এমনিতেই প্লাসের হবে, ব্যয় হলে তো এমনিতেই মাইনাসের হবে। আয় ব্যয় তো এখানে বসাতে হবে।
আবার মূলধন হলে এটা তো এমনিতেই এখানে প্লাসের করে বসাতে হবে। যদি কোনো লেনদেনের মাধ্যমে মনে হয় তোমার, আগে তো জাবেদা দেখিলে চিন্তা করে নিবে সম্পদ দায় বৃদ্ধি পেয়েছে প্লাসের, সম্পদ দায় হ্রাস পেয়েছে মাইনাসের। আমি একটু পরে সব প্রয়োগ করে বোঝাচ্ছি। এই যে ব্যবসায় মূলধন আনা হয়েছে নগদ, এই যে সম্পদ, এটা কি বৃদ্ধি পায় নাই? অবশ্যই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা প্লাসের থাকবে। তো কোনো লেনদেনের এখানে যদি আমরা এনটির মাইনাসের টাকা দেখাতে চাই, তখন ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাসের বোঝানো হবে। আর প্লাসের আছে যেরকম আছে সেই রকমই আমরা রেখে দিব। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে এক একটা তারিখ লেখার পরে আমাদের ব্যালেন্সটা নামিয়ে নিতে হবে। তো ব্যালেন্সটা কীভাবে নামাতে হবে? এই যে দেখো, আরও কিছু লেনদেন দেখো, তারপর ক্লিয়ার হবে। তো এখানে আমি লিখলাম ব্যালেন্স। সরাসরি যে 1 লক্ষ টাকা আছে এটাই কিন্তু নামাতে হবে। এখানে যে 1 লক্ষ টাকা আছে এটাই নামাতে হবে। এটা নামিয়ে দিলাম। তারপর দেখবো আমরা পরের তারিখ কত আছে। পেইড ক্যাশ ফর অফিস রেন্ট অফ জানুয়ারি টাকা 4,000। পেইড মানে পরিশোধ, ক্যাশ মানে নগদ। অফিস রেন্ট অফিসের ভাড়া, অফিসের ভাড়া পরিশোধ 4,000 টাকা। আগে জাবেদা দাখিলাটা নির্ণয় করো। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে। ব্যয় হচ্ছে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট। তো অফিস রেন্ট এক্সপেন্স যেটা, এটা ব্যয়ের মধ্যে পড়ে, ক্যাশ এটা সম্পদের মধ্যে পড়ে। আর এখানে জাবেদা দাখিলা আমি বিস্তারিত আলোচনা করছি না এই কারণে, কারণ আমি আগের ক্লাসগুলোতে অনেক জাবেদা দাখিলা মেথের সমাধান বুঝিয়ে দিয়েছি। তো এটা জার্নাল কি? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 4,000, তারিখ হলো 3 তারিখ। এখানে আমি লিখলাম 3 তারিখ। কোন কোন করে লিখতে হবে? এই ক্যাশের করে, আর এটা হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট। তো রেন্ট এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য এখানে টাকাটা হবে মাইনাসের। আমরা জানি এই করে মূলধন এবং আয়ের টাকা প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলনের টাকা মাইনাসের হয়ে সব সময় বসে, এটা আমরা জানি। অতএব টাকার পরিমাণ 4,000। আমি এখানে লিখে দিলাম 4,000 টাকা, এইখানেও লিখে দিলাম 4,000 টাকা। এখন চিন্তা করি প্লাসের নাকি মাইনাসের। যেহেতু অফিসের ভাড়া পরিশোধ করেছে, নগদ কিন্তু চলে গেছে, মানে সম্পদ হ্রাস পেয়েছে, অতএব এটা হয়ে যাবে কি? মাইনাসের টাকা। ব্র্যাকেট দিয়ে দিলাম। আর ব্যয়ের টাকা এমনিতেই মাইনাসের করে বসাতে হয়। তারিখটা যেহেতু লেখা শেষ, তো এটা এখন আমরা ক্লোজ করে দিব। এক একটা তারিখের এন্ট্রিগুলো লেখার পরে সাথে সাথে ব্যালেন্সটা নামিয়ে নিতে হবে। এক লক্ষ থেকে 4,000 যদি বিয়োগ করি 96,000। এখানে 1 লক্ষ থেকে 4,000 যদি বিয়োগ করি 96,000। ব্যালেন্সটা নামিয়ে নিলাম। তাহলে পরের তারিখ কত তারিখ আছে? এখানে আমি দেখতে পাচ্ছি পরের তারিখ 5 তারিখ আছে। এখন 5 তারিখে কী আছে আমরা দেখি। পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 20,000, যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট লিখে দাও। ইকুইপমেন্ট এই যে এখানে লেখা হয়েছে, চাইলে তুমি এই করে ইকুইপমেন্টটা লিখে দিতে পারতে, অসুবিধা নাই। বইয়ের মধ্যে এরকম আছে, তাই আমিও তুলে দিলাম। তো ইকুইপমেন্ট আর ক্যাশের করে টাকাটা বসবে, তাই না? ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাই তো। তো দুইটা করে আগে টাকাটা বসাই। তারিখ হচ্ছে 5 তারিখ, টাকার পরিমাণ হলো 20,000। তো ইকুইপমেন্ট ডেবিট, ডেবিটের করে 20,000 লিখলাম। ক্যাশের গড়েও আমি এখানে 20,000 লিখলাম। এখন হ্রাস বৃদ্ধি হিসাব করতে হবে। যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, ইকুইপমেন্ট নামের সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা হবে প্লাসের। আর ইকুইপমেন্ট ক্রয় করতে গিয়ে নগদ চলে গেছে, এটা হবে মাইনাসের। আর মাইনাস যেহেতু, এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিব, শেষ। এখন ব্যালেন্সটা নামাতে হবে।
৯৬,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা যদি আমি এখানে বিয়োগ করি, ৭৬,০০০ টাকা হবে। এখানে ২০,০০০ যেরকম আছে নামিয়ে নাও, কারণ এখানে যোগ বিয়োগ করার কিছু নাই। আগের ৯৬,০০০ যোগ বিয়োগ করার কিছু নাই, যেরকম আছে ব্যালেন্সটা নামিয়ে নাও। ওকে, ৫ তারিখ পরে এখানে দেখতে পাচ্ছি ৮ তারিখ আছে। ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কোস্ট ইন দি অ্যাডভার্টাইজিং কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা ৩,০০০। বিজ্ঞাপন খরচ বকেয়া আছে ৩,০০০। তো এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল হয়ে ক্রেডিট, কারণ টাকাটা বকেয়া আছে, পাওনাদার পাবে। যদি কোনো ব্যয়ের টাকা বকেয়া থাকে তখন ব্যয় করতে হয় ডেবিট, এটা মনে রেখো। ব্যয় ডেবিট আর দায় হবে ক্রেডিট। একটা যেহেতু বকেয়া আছে তাহলে পাওনাদার পাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো অ্যাকাউন্টস পেবল দায়ের মধ্যে পড়ে, আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা এটা ব্যয়ের মধ্যে পড়ে। টাকার পরিমাণ ৩,০০০, তারিখ হলো ৮ তারিখ। তো এই যে অ্যাকাউন্টস পেবল দায়ের মধ্যে পড়ে ৮ তারিখে আমি এখানে লিখে দিলাম ৩,০০০ টাকা। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে, তো ব্যয় যেহেতু এটা এমনিতেই এখানে মাইনাসের হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। আর ব্যয় যেহেতু ব্যয়ের টাকা বকেয়া আছে, দায় বৃদ্ধি পেয়েছে। সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় বিবরণী চোখের ক্ষেত্রে, এটা আমাদের কি করতে হবে, প্লাসের টাকা লিখতে হবে। আর এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ না লিখে এটা আমরা লিখে দিব টেবুলার অ্যানালাইসিস বা বিবরণী চক, এটা উপরে আমরা লিখে দিব ৩,০০০। এখানে দায়টা বৃদ্ধি পেয়েছে, আর ৯৬ থেকে ৩,০০০ আমরা বিয়োগ করব। এটা ব্যয় হওয়ার কারণে এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন ব্যালেন্সগুলো নামাতে হবে। ছিয়াত্তর আগের ২০,০০০, নতুন করে এখানে ৩,০০০। ৯৬ থেকে ৯৬ এটা প্লাসের, ৩,০০০ মাইনাসের, তাহলে প্লাসের কত বেশি, ৯৩,০০০ টাকা বেশি। এখন রিমার্কসের কী কাজ, এটা হলো মন্তব্য। যেমন ১ তারিখের এটা কী ছিল, ক্যাপিটাল, তুমি শুধু এখানে মন্তব্য ক্যাপিটাল লিখে দিবে। তো ২ তারিখের এটা কী ছিল, রেন্ট এক্সপেন্স ছিল, যে সম্পর্কিত এটা লিখে দিবে এইরকম। তো রিমার্কস এটা না লিখলেও চলবে, অসুবিধা নাই। স্যালারি হলে স্যালারি লিখবেন, সার্ভিস রেভিনিউ হলে সার্ভিস রেভিনিউ লিখবেন, এরকম লিখে দিবেন। তারপর আমরা যাচ্ছি পরের তারিখে, পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাইজ টাকা ১০,০০০। নগদ পরিশোধ অফিস সাপ্লাইজের জন্য ৬,০০০ টাকা। অফিস সাপ্লাইজ অফিস সরবরাহ, সম্পদ যেহেতু ক্রয় করা হয়েছে, এখানে সাপ্লাইজ হবে ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, তাহলে সাপ্লাইজের ঘরে ক্যাশের ঘরে। আমরা এখানে ক্যাশের ঘরে লিখে দিলাম, তারিখ হচ্ছে ১০ তারিখ, ক্যাশের ঘরে লিখে দিলাম ৬,০০০ টাকা। আর এই যে সাপ্লাইজের ঘর এখানে লেখা আছে ৬,০০০ টাকা। এখন কোনটা বৃদ্ধি পেয়েছে কোনটা হ্রাস পেয়েছে, সাপ্লাইজ ক্রয় করার কারণে সাপ্লাইজ নামের একটা সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে, তো ৬,০০০ হবে এটা প্লাসের। আর সাপ্লাইজ ক্রয় করার কারণে নগদ কিন্তু চলে গেছে, এটা হবে মাইনাসের। নগদ চলে গেছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, এটা হবে মাইনাসের। ঠিক আগের মতো ব্যালেন্সটা নামিয়ে নাও। ছিয়াত্তর থেকে ৬,০০০ বিয়োগ করলে ৭০,০০০, ২০,০০০, ৬,০০০, ৩,০০০, ৯৩,০০০, আগের মতো নামিয়ে নিলাম। আর্ন টাকা ৯৫,০০০ ফর সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করে ৯৫,০০০ টাকা আয়। টাকা ১০,০০০ ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, নগদ টাকা ১০,০০০ কাস্টমারের কাছ থেকে প্রাপ্তি, অ্যান্ড দি ব্যালেন্স ৮৫,০০০ ইজ বিল্ড টু কাস্টমার অন অ্যাকাউন্ট।
আর বাকি 85,000 কাস্টমারের নামে বিল করা হয়েছে। এখন আয়টা কিন্তু ক্রেডিট, সার্ভিস রেভিনিউ এটা আয় 95,000 পুরোটাই কিন্তু আমাদের ক্রেডিট লিখতে হবে। যে 10,000 টাকা নগদ প্রাপ্তি ছিল এটার জন্য আমরা লিখব ক্যাশ ডেবিট 10,000 টাকা। আর 85,000 টাকা যেহেতু বিল করা হয়েছে এটার জন্য দেনাদারের সৃষ্টি হয়েছে, আমরা লিখব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 85,000 টাকা। 10,000 এবং এই 85,000 দুইটা যোগ করে 95,000 টাকা আমরা লিখব সার্ভিস রেভিনিউ ক্রেডিট আয়ের মধ্যে। তাহলে ক্যাশ ডেবিট 10,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 85,000, দুইটা টাকা যোগ করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 95,000, এটা কিন্তু আয়ের ঘরে বসবে। এই যে দেখো এটা লিখে ক্যাশের ঘরে 10,000, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 85,000, আর দুইটার টাকা যোগ করে ক্যাপিটাল, এখানে আয়টা কিন্তু প্লাসের হয়ে বসে 95,000 সরাসরি প্লাসের করে বসিয়ে দিব। তারিখ ছিল 13 তারিখ। ক্যাশের ঘরে 10,000, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে হবে এখানে 85,000, দুইটার টাকা যোগ করে হবে এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা আয় হওয়ার কারণে সরাসরি মালিকানা সত্ত্বের করে লেখা হলো। এখন কোনটা প্লাস কোনটা মাইনাস এটাও আমাদের চিন্তা করতে হবে। সেবা প্রদান করে নগদ প্রাপ্তি সম্পদ বেড়েছে, বাকিতে সেবা প্রদানের কারণে দেনাদার বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বেড়েছে, এটা দেনাদার কিন্তু বেড়েছে তার মানে সম্পদ বেড়েছে। আয় এমনিতে প্লাসের করে বসাতে হয়, তার মানে সবগুলোই কি প্লাসের, এখানে কোনো মাইনাস ব্র্যাকেট দিতে হবে না। $70,000 $10,000 প্লাসের যেহেতু যোগ করে নিতে হবে, 85,000 20,000 6,000 যেরকম আছে ঠিক সেই রকম 3,000 93,000 এবং এই 95,000 যোগ করলে 1,88,000 হবে। শেষ এটা 13 তারিখ, পরে আছে এখানে 15 তারিখ। উইথড্র টাকা 2,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন 2,000। এগুলো জার্নাল তোমাদের জানা আছে, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তো উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্বের ঘরে মাইনাসের হয়ে বসে, আর ক্যাশ যেটা ক্যাশের ঘরেই তো লিখব। তারিখ হলো 15 তারিখ, ক্যাশের ঘরে লিখতেছে, এটা মালিকানা সত্ত্বের ঘরে 2,000 লিখতেছে। উত্তোলন এমনিতে মাইনাসের করে বসাতে হয়, এখানে মূলধন এবং আয় প্লাসের করে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের করেই লিখতে হয় জানি। আর উত্তোলনের মাধ্যমে নগদ যেহেতু ব্যবসা থেকে চলে গেছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য। এবার ব্যালেন্সটা নামিয়ে নাও। 80,000 থেকে 2,000 বিক করলে 78,000 টাকা, ঠিক আছে। এটা আগের 85,000 20,000 6,000 3,000, 1,88,000 থেকে 2,000 বিক করলে 1,86,000। ওকে, তারপরে তারিখ আছে এখানে 15 তারিখ, পরে 20 তারিখ। পেইড টু দি অ্যাডভার্টাইজিং কোম্পানি, অর্থাৎ এই বিজ্ঞাপনের যে কোম্পানি এটাকে পেইড করা হয়েছে। কত টাকা পাবে? 3,000 টাকা। যেহেতু পেইড করা হয়েছে বর্তমানে নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট। আর এখানে 8 তারিখে পাওনাদারের সৃষ্টি হয়েছিল, পাওনাদার টাকা পেয়েছে, পাওনাদার ডেবিট। নগদ চলে যাওয়ার কারণে এখানে কিন্তু ক্যাশ ক্রেডিট, পাওনাদার টাকা পেয়েছে, পাওনাদার ডেবিট। আর পাওনাদার ডেবিট হবে মূলত এই কারণে দায় কমার কারণে, দায় যদি বৃদ্ধি পায় দায়কে ক্রেডিট করতে হয়। তো এই জন্য আমি এই অ্যাকাউন্টস পেবলের ঘরে আর ক্যাশের ঘরে টাকাটা লিখে দিব। টাকার পরিমাণ হচ্ছে 3,000, আগে লিখে নেই। 20 তারিখ 3,000, আর পাওনাদারের ঘরেও 3,000। এখন চিন্তার বিষয়, পাওনাদারকে পরিশোধ করেছে, নগদ চলে গেছে, ব্র্যাকেট, কারণ সম্পদ কমেছে। পাওনাদার ছিল 3,000, তো যেহেতু পরিশোধ করে দিছে দায়ও কমেছে, দায় কমলে মাইনাসের ব্র্যাকেট দিতে হয়। বোঝাতে পেরেছি?
তাহলে ব্যালেন্স আমরা নামিয়ে নেই। 78,000 থেকে 3,000 যদি এখানে বিক করি 75,000 টাকা। আগেরগুলো যেরকম আছে নামিয়ে নাও। এখানে তো শূন্য, এইটা 1,86,000। পেইড এমপ্লয়িজ স্যালারি টাকা 2,200। কর্মচারী বেতন পরিশোধ, স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট এরকমই হয়। তো স্যালারি এক্সপেন্স ডেবিট যেটা, এটা ব্যয়ের মধ্যে পড়ে, ক্যাশ তো সম্পদের মধ্যে পড়ে। তো এটা তারিখ 20 তারিখ পরে, এখানে হলো 25 তারিখ। টাকার পরিমাণ 2,200। ক্যাশের ঘরে আমি লিখলাম 2,200, আর ব্যয়ের ঘরে লিখলাম 2,200। স্যালারি এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে। ব্যয় যেহেতু এটা এমনিতে ব্র্যাকেট, আর বেতন দিতে গিয়ে নগদও চলে গেছে, এটাও ব্র্যাকেট। অতএব এখানে ব্যালেন্স হবে 75,000 থেকে 2,200 যদি বিক করি 72,800। আগেরগুলো যেরকম আছে নামিয়ে নেবেন। একবার আমার সাথে ক্লাসগুলো হাতে কলমে লিখবেন, ক্লিয়ার হবে। 1,86,000 থেকে 2,200 যদি বিক করা হয় 1,83,800। ওকে, এটা লেখা হলো। 25 তারিখ পরে এখানে 29 তারিখ। রিসিভ টাকা 80,000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড ইন ট্রানজ্যাকশন জানুয়ারি 13। যে কাস্টমারের কাছ থেকে 80,000 টাকা নগদ প্রাপ্তি, যার নামে বিল করা হয়েছিল জানুয়ারির 13 তারিখে। এই যে জানুয়ারি 13 তারিখে 85,000 টাকা, এখন কাস্টমারের কাছ থেকে 80,000 টাকা আমরা এখানে পেয়ে গেছি। তো 80,000 টাকা পেয়েছি, এখন আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশ ডেবিট। আর এখন কিন্তু সেবা প্রদান করি নাই, এখন দেনাদার দিয়েছে। 13 তারিখে কিন্তু দেনাদারের সৃষ্টি হয়েছিল, দেনাদার দিয়েছে, দেনাদার ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ক্রেডিট করা হবে। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এটা আমরা এই ক্যাশের ঘরে আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে বসাবো। 29 তারিখ টাকার পরিমাণ এই ক্যাশের ঘরে 80,000। ক্যাশ পেয়েছি, এটা এমনিতে প্লাসের, এখানে হবে 80,000। দেনাদারে করে এখন দেনাদার ছিল 85,000, দেনাদারে 80,000 দিয়ে দিছে। তো দেনাদার দিয়ে দিছে, দেনাদারের পরিমাণ এখন কমে আসলো। তো সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য এটা সরাসরি ব্র্যাকেট দিয়ে দিলাম। আর নগদ পেয়েছি মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা প্লাসের দিয়ে দিলাম। এখানে ব্যালেন্সগুলো নামাতে হবে। 72,800 আর 80,000, 1,52,800। এখানে 85 থেকে 80 বিক করলে 5,000, এখানে 20,000, এখানে 6,000, শূন্য, 1,83,800। ওকে, আচ্ছা, এখন পরের কাজটা কিভাবে করতে হবে দেখো। শেষের অংশটা, এটা তো সমানের ঘর। তো সমানের আগে যা আছে এগুলো হচ্ছে টোটালি সম্পদ। এই সম্পদের টাকাগুলো যদি আমি যোগ করে নেই তাহলে যোগফল হবে এখানে 1,83,800। এখানে দায় আসছে 0, মালিকানা সত্ত্ব আছে 1,83,800। দুইটা যোগ করলে 1,83,800 টাকাই হবে। এটা আমরা ক্লোজ করলাম। তাহলে এখন পর্যন্ত কি প্রমাণিত হলো? সম্পদের পরিমাণ যা, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও তা। এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? ক্লাসের প্রথমে আমি যেটা বলেছিলাম, এটাতে প্রমাণ করতে হয় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো সম্পদের পরিমাণ যা, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও তা। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে
এখানে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ দি ট্রানজ্যাকশন, এতক্ষণ এটা সমাধান আমরা করেছি। 2 নম্বরে প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণটা প্রমাণ করো। তো হিসাব সমীকরণ কোনটা? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটাই তো। তো এটা এখন প্রমাণ করার জন্য আমরা এখানে লিখে নিলাম। তো এটা 2 নম্বর। প্রুভ অ্যাকাউন্টিং ইকুয়েশন, assets equal to লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন সম্পদের মধ্যে কী কী আছে আমি চাইলে এই নামগুলো লিখতে পারি। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইজ। দায়ের মধ্যে অ্যাকাউন্টস পেবল, ক্যাপিটাল, আবার প্রত্যেকটা টাকার পরিমাণও আছে এখানে। ক্যাশের এত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এত, তারপর এখানে আছে ইকুইপমেন্ট এত, সাপ্লাইজ এত, অ্যাকাউন্টস পেবল 0, ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি 1,83,800, এটা আমরা লিখতে পারি, অথবা এটাকে ক্যাপিটালও লিখতে পারি। তো দেখো আমরা সংক্ষেপে এখানে আমি নাম লিখে নিচ্ছি। ক্যাশ আছে, সম্পদের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইকুইপমেন্ট আছে, সাপ্লাইজ আছে, সমান লাইবিলিটিজের মধ্যে অ্যাকাউন্টস পেবল এবং ক্যাপিটাল। টাকাগুলো যদি আমরা উপর থেকে লিখি, ক্যাশের টাকা আছে 1,52,800, এই যে এখানে। অ্যাকাউন্টস রিসিভেবল আছে 5,000, ইকুইপমেন্ট 20,000, সাপ্লাইজ আছে 6,000, অ্যাকাউন্টস পেবল 0, ক্যাপিটাল আছে 1,83,800। দেখুন আমি যদি এই সম্পদের টোটাল টাকা যোগ করি, 1,83,800 টাকাই হবে। আর 0 এবং 1,83,800 এটা যোগ করলেও 1,83,800 টাকা হবে। তো এখানে আমরা লিখে দিব প্রুভড। আশা করছি এতটুকু ক্লিয়ার। তো এখন পর্যন্ত প্রায় 38 মিনিটের মতো ক্লাসটা হয়েছে। প্রয়োজনে আবারও ক্লাসটা দেখে নাও, সকল শিক্ষার্থীরা বুঝবেন ইনশাআল্লাহ।